রাজনৈতিক মতভেদ থাকলেও দিন শেষে সবাই সুষ্ঠু নির্বাচন চায় বললেন সিইসি। গ্রহণযোগ্য ভোট উপহার দেওয়ার প্রতিশ্রুতি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুনানি পেছালো। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি ৮ মে। ঈদের আগে স্বদেশে কমিটি দেবে জাতীয় নাগরিক পার্টি। বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক জোরদারের পরিকল্পনা থাকছে নানা কর্মসূচি। চলতি মাসে শেখ হাসিনার বেমানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন জমা। ৯ এপ্রিল ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। রাতভর রাজধানী বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশের তল্লাশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে অভিযান। রোজার প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে অস্বস্তি। শসা ও বেগুনের দাম দ্বিগুণ। তেল সংকটের অজুহাতে ক্রেতার পকেট কাটছে দোকানিরা। এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গাজায় ২০ এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতি। চুক্তির প্রথম ধাপ শেষে হওয়ায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করল তেল আবিব। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি ৮ মে। রোববার সকালে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আবেদনটি আজ কার্যতালিকায় থাকলেও রাষ্ট্রপক্ষের সময় চাওয়ায় শুনানি পিছিয়ে দেন আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ২০১১ সালে রায় দেন তৎকালীন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। সংক্ষিপ্ত রায়ে পরবর্তী ২টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পরামর্শ দিলেও অবসরের ১৬ মাস পর লেখা পূর্ণাঙ্গ রায়ে তা উল্লেখ করেননি তিনি। এরপরই আওয়ামী লীগ সরকার এ ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করে এবং সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে। ঈদের আগেই কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ করার পাশাপাশি থানা এবং জেলা পর্যায়ে কমিটি দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রমজান জুড়ে ইফতার আয়োজনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, কূটনীতিক সহ বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক জোরদার করার পরিকল্পনা দলটির। নেতারা জানান, এনসিপির গণতন্ত্রে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ের পাশাপাশি গণতন্ত্র এবং মৌলিক অধিকার প্রাধান্য পাবে। ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় জায়গা পাবে না। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত এ দলকে শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন বিএনপি, জামায়াত, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। ঐতিহাসিক এ দিনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা করেন ১৭১ জনের আংশিক কমিটি, যাতে শীর্ষ পদে ১০ জন ছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে আছেন ১৬ জন, যুগ্ম সদস্য সচিব ৩২ জন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ৫ জন ও সংগঠক ২৬ জন, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ৭ জন ও সংগঠক ১৮ জন, যুগ্ম মুখ্য সমন্বয়ক ১৪ জন এবং সদস্য পদে আহত ও নিহতদের স্বজন সহ ৪৩ জন। দলের যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানান, চলতি সপ্তাহে আসছে পূর্ণাঙ্গ কমিটি। গঠনতন্ত্রে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ের পাশাপাশি গণতন্ত্র এবং মৌলিক অধিকার যুক্ত করা হবে। আমরা আরো ১-২-৪ দিন নিব আমাদের কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, এটার সাথে সাথে আমরা গণতন্ত্র এবং নাগরিক অধিকারগুলোকে আমরা যুক্ত করব। ঈদের আগেই থানা এবং জেলা পর্যায়ের কমিটি দেওয়ার কথা জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম। পর্যায়ক্রমে আরো বেশ কিছু সংখ্যক সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। এদের অন্তর্ভুক্তর পরপরই আমরা আমাদের যে অন্যতম কাজ হচ্ছে থানা পর্যায়ে সংগঠন যে সম্প্রসারণ করা। আমরা থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা এবং মহানগর পর্যায়ে আমরা কমিটি গঠন করব। রমজান জুড়ে ইফতার আয়োজনের মাধ্যমে বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক জোরদারের পরিকল্পনা জানান যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ। যেহেতু রমজান মাস আমাদের একটা ধর্মীয় মাস, বাংলাদেশের মানুষের একটা আবেগ অনুভূতি, এটাকে আমরা কেন্দ্র করে আমরা চেষ্টা করবো একটা বড় গ্যাদারিং করে সব দলের লোকজনকে নিয়ে ইফতার পার্টি করানো এবং কূটনীতিকদের নিয়ে। এরপরে আমরা সারা দেশে ব্যাপী আমরা ইউনিয়ন ওয়ার্ডে যেটা আমাদের কমিটি রয়েছে, নাগরিক কমিটি, সেগুলো তারাই অর্গানাইজ, যারা পার্টিতে আসছে তাদের নেতৃত্বে আমরা চেষ্টা করবো সারা দেশে যেন ইফতার পার্টি এবং মানুষের সাথে এনগেজমেন্ট করা হয়। ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় জাতীয় নাগরিক পার্টি গ্রহণ করবে না বলেও জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, নির্বাচন দীর্ঘায়িত হলে প্রশ্রয় পাবে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচাররা। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবনা বিএনপির প্রস্তাবনার সঙ্গে আলোচনা শেষ করে নির্বাচনে আলাপ অনিশ্চয়তার বিষয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের ভালো কাজের জন্য জনগণ তাদের সমালোচনা করবে বলে মন্তব্য করেন তিনি। যত দ্রুত সম্ভব তান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন এবং সেই দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপরে ন্যস্ত করেছে এবং আমরা এখন যদিও এনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। চলতি মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন পাওয়ার আশা করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার সকালে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এক তথ্য জানান তিনি। এদিকে আবু সাইদ হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করে 9 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আসামিরা হলেন সাবেক এসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান। এই মামলার তদন্ত শেষের দিকে জানিয়ে এই মাসে প্রতিবেদন দেয়া হতে পারে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমের কথা উল্লেখ থাকবে বলে জানান। গেল বছর জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আবু সাইদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে। 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। সেই তদন্তের রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি, আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গেল 23 ফেব্রুয়ারি এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। এর আগে গত 27 নভেম্বর খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। 2018 সালের অক্টোবর মাসে এই মামলায় তাকে সহ 4 আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6531 জন প্রার্থীকে নিয়োগপত্র বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি সোমবার হবে বলে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগে আদেশ দেন। গত 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেন হাইকোর্ট। পরে এই রায় স্থগিত চেয়ে আবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত 31 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন 6531 জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে 116 বারের মতো তারিখ পেছানো হলো। নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী 15 এপ্রিল। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত এই দিন ধার্য করেন।
আজ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল, কিন্তু তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। গেল বছরের 30 সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে পিবিআইকে দায়িত্ব দেন। এরপর নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এই মামলায়। নতুন তদন্ত সংস্থা তদন্তের অগ্রগতি বিষয়ে আজ কোনো প্রতিবেদন দাখিল করেনি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন এই দিন ধার্য করেন। রাতের নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর রাজধানীর বিভিন্ন জায়গায় যৌথ তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সোলাইমান স্বপনের ক্যামেরায় এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরঝিল, লিংক রোড, বিজয় সরণি, মহাখালী, বনানী সহ বিভিন্ন জায়গায় রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও মোটর আরোহীর হেলমেট না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মাদক সহ কয়েকজনকে আটক করা হয়। তো বন্ধুর হেলমেট ছিল না, তারাবি নামাজ পড়ে ওনাকে বাসায় রেখে আমি বাসা যাব। এর মধ্যে এদিক দিয়ে আসছে, সেনাবাহিনী ধরছে, যৌথ অভিযান চালাচ্ছে ওনারা। ভালো, এটা ভালো। তো সামান্য একটা মামলা আর কি দিচ্ছে। দেশজুড়ে যৌথ তল্লাশি কার্যক্রম চলমান থাকায় স্বস্তিতে সাধারণ মানুষ। এটা খুবই ভালো হয়েছে। এতদিন পর্যন্ত আমরা এগুলো দেখি নাই, আমরা একটু প্যানিক ছিলাম। আই এম ভেরি হ্যাপি দ্যাট দে আর অন দ্য রোড। এইখানে আমরা অনেক নিরাপত্তায় আছি। আবার আমার মা বোন যারা আছে, দেশের জনগণ অনেক সেফটি ফিল করে। এখন এই দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এই অভিযান খুবই ভালো, এবং চুরি ডাকাতি যে হারে হচ্ছে তার থেকে অনেকটা কমে গেছে, বা মানুষের মনে যে একটা আতঙ্ক ওইটাও কমে গেছে। যৌথ তল্লাশিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে এমন প্রত্যাশা নগরবাসীর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে ইনভেস্টিগেটিভ ইন্টারভিউ কোর্স। অস্ট্রেলিয়ান হাই কমিশনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন কোস্ট গার্ড, ইমিগ্রেশন, পুলিশ এবং কাস্টমসের 12 কর্মকর্তা। রোববার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ কর্মশালা উদ্বোধন করেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। বলেন, যথাযথ তদন্তের ভিত্তিতে সঠিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোস্ট গার্ড সদস্যদের পেশাদারিত্ব উন্নয়নের ক্ষেত্রে আগামীতে এমন কর্মশালা আরও হবে বলে জানান তিনি। It is an honor and privilege to stand before the distinguished gathering brought together by our shared commitment to strengthening law enforcement capabilities. That in future, when we have this kind of course, we also have participants from around the world in various countries, which will make the course even more interesting. জনপ্রত্যাশা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। ভোটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে উল্লেখ করে সিএসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও সবাই দিন শেষে সুষ্ঠু নির্বাচন চায়। শিউলি রায়ের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে প্রতিপাদ্য নিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করছে নির্বাচন কমিশন। প্রতি বছর 2রা মার্চ এই দিবসটি পালন করা হয়। আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত 13 জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে 53 লাখের বেশি নতুন ভোটার আবেদন পাওয়া গেছে এবং 19 লাখের বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দিবসটি উপলক্ষে নির্বাচন ভবনের আলোচনায় কমিশনাররা বলেন, একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা এবং ভুলুণ্ঠিত ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে ভোট বিমুখ জনগোষ্ঠীকে ভোটের প্রতি আগ্রহী করে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ইয়াং জনগোষ্ঠী, যাদের বয়স আর্লি 30s পর্যন্ত, প্রায় 33-34 বছর পর্যন্ত, যারা ভোটের স্বাদ পায়নি, তাদেরকে সম্পৃক্ত করার জন্য, এবং আমাদের নারী জনগোষ্ঠী যারা ক্রমাগতভাবে দেখা যাচ্ছে ভোটার তালিকায় সংখ্যায় কমে আসছেন পুরুষের তুলনায়,
তাদেরকে সম্পৃক্ত করার জন্য আমাদের বাইরে যাওয়া প্রয়োজন। নির্বাচন কমিশন আর রাতের ভোট দেখতে চায় না বলেও মন্তব্য করেন কমিশনাররা। কমিশনের সংস্কারের তাগিদ দিয়ে স্কুলের খোলা মাঠে ভোট আয়োজনের আগ্রহের কথাও জানান তারা। আমি চাই আমাদের এই নির্বাচনটা হোক খোলা মাঠে, সবাই সংস্কার করবে, আমরা কেন করব না? গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। আলোচনার যে স্লোগান আমরা শুনেছি যে সবাই আমরা মিলেমিশে ভোট দেব। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। ভোটটা শুধু অধিকার হিসেবে দেখলাম না, আগে এটা অধিকার হিসেবে চিন্তা করা গেছে, এখন এটা আমরা বলবো এটা দায়িত্বের মধ্যেও পড়ে যে এই একটা ঐক্যবদ্ধ কমিটি যদি আমরা ডকুমেন্টেড করে ফেলতে পারতাম তাহলে আমাদের জন্য কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যেত বলে আমি। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি আগারগাঁওয়ের বিভিন্ন রাস্তা পরিদর্শন করে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। শপথ নিলেন নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি 7 সদস্য। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এর আগে গত 18 ফেব্রুয়ারি তাদের নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন দেয় সরকার। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ হোসেন, অধ্যাপক ডক্টর আরফিনা ওসমান, অধ্যাপক ডক্টর এটিএম ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মুনির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার ও সাব্বির আহমেদ চৌধুরী। চলতি বছর রমজানের প্রথম থেকেই স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। শসা ও বেগুনের দাম দ্বিগুণেরও বেশি। কোনো কোনো বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের, আবার পাওয়া গেলেও দাম বেশি। বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সালমা জাহান। চট্টগ্রামে রমজানের শুরুতেই বেড়েছে বেগুন, শসা, কাঁচামরিচের দাম। মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকায়, কাঁচামরিচ কেজি প্রতি 50 টাকায়, যা কয়েকদিন আগেও ছিল 25 থেকে 40 টাকা। লক্ষ্মীপুরেও রমজান কেন্দ্র করে বেড়েছে নিত্যপণ্যের দাম। শসা 20 টাকা থেকে 50 টাকা, গাজর 20 টাকা থেকে 40 টাকা, বেগুন 40 টাকা থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে। মাছের দাম 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। এরকম অবস্থায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। মাছের দাম বেশি, আগে শসা কেজি 30 টাকা, এখন 50 টাকা। রমজানের নিত্য প্রয়োজনীয় শসা, বেগুন, কাঁচামরিচ এদিকে রমজানের প্রথম দিনে ময়মনসিংহের বাজারে আগের দিন বিক্রি হওয়া 40 টাকা কেজির বেগুন এক লাফে বেড়ে 80 থেকে 100 টাকায় হয়েছে। এছাড়া দাম বেড়েছে লেবুরও। বিক্রেতারা বলছেন সরবরাহ কমায় দাম বেড়েছে। লেবু 25 টাকা আলি কিনতাম, এটা 50 টাকা আলি কিনলাম আজকে। মনিটরিং গুলো হয়তো আমরা যারা আছি একটু আমাদের জন্য ভালো হতো আর কি। এনে একদম ওইনে একদম, যার মতো ইচ্ছা ওইভাবেই নিচ্ছে। আস্তে আস্তে আপনার চতুর্দিক দিয়ে বেগুন আসবে, তার দাম কমবে। এখন অন্য বেগুনিটা হলো 80 থেকে 100 টাকা, আর নর্মাল বেগুন 50 থেকে 60 টাকা। রমজান কেন্দ্র করে শরীয়তপুর ও যশোরে বেড়েছে ভোজ্য তেলের দাম। দুই জায়গায় খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা লিটারে। দোকানীদের দাবি বোতলজাত তেল আসছে না, তাই খোলা তেল চড়া দামে বিক্রি করতে হচ্ছে। যশোরে ইফতারের খেজুর, আপেল, আঙ্গুর সহ সব রকমের ফলের দাম বৃদ্ধি পেয়েছে 100 থেকে 150 টাকা। এই অবস্থায় তদারকির দাবি ভোক্তার। আমাদের এখানে তেলের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। শরীয়তপুর বাজারে প্রত্যেকটা দোকানে এখন বর্তমানে তেল যা চাহিদা প্রয়োজন তা নাই কারো কাছেই। দেখা যাচ্ছে যে আমাদের তেল দরকার শুধু, কিন্তু দোকানদাররা ধরা দিচ্ছে যেগুলো চলে না ওই দোকানে আমার দরকার নাই, সেগুলা তারা দিচ্ছে, বাধ্য করছে নিতে। বাজার মনিটরিং করে এবং বাজারে যারা এই সিন্ডিকেট নিয়ে কাজ করবে তাদেরকে আইনের আওতায় আনবে। আমরা খেজুর কেনার পরে মনে হচ্ছে না যে অন্যান্য ফল আর কিনতে পারবো। প্রত্যেকটা ফল, আপেল, আঙ্গুর, কমলা 150 থেকে 200 টাকা দাম বেড়ে গেছে। অবশ্য কুষ্টিয়ায় দেখা গেছে ভিন্ন চিত্র। নিত্যপণ্যের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও বেড়েছে ইফতার উপকরণের দাম। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। জামালপুরে বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল 9টার দিকে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থাকা 4 জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যান। বাকি 3 জনের অবস্থার অবনতি
হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে জামালপুর ময়মনসিংহ মহাসড়কে প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবন গ্রিন কোজি কটেজের অগ্নিকাণ্ডে 1 বছর পূর্ণ হলো আজ। ভবনটি নির্মাণ ও ব্যবহারকারীদের চরম অনিয়ম দুর্নীতির কারণে সংঘটিত সেই অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে 46 জনের প্রাণ। শতাধিক লোক আহত হয়, অনেকেরই দগ্ধ শরীর নিয়ে এখনো বেঁচে আছেন। অন্যদিকে এখনো ভবনটির মানুষ খেকোর চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আশপাশ ভবনে গায়ে পড়েছে নতুন রঙের প্রলেপ। আর প্রাণ খেকো ভবনটি যেন দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ভেতর বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া বস্তু, তারের চট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর শাহিদা রফিক ইন্তেকাল করেছেন। রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন তিনি। পরে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করে পায়ের চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ডক্টর শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলামের মিয়ার সহধর্মিণী। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ছিলেন। যশোর জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ভুয়া কমিটির প্রতিবাদ ও স্বচ্ছ কমিটির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ডাবের কেন্দ্রীয় ঘোষণা ছাড়াই এমন কমিটির সামনে আসায় প্রতিবাদ জানান তারা। দুপুরে প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। কথিত আওয়ামী দোসরদের নাম থাকায় প্রতিবাদ জানান তারা। এ সময় আওয়ামী দোসরমুক্ত পরিচ্ছন্ন কমিটির দাবি জানান যশোর ডাব নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মান্নান, কেন্দ্রীয় বিভাগীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক ডাক্তার এস.এম. শহীদুল হক রাহাত, ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল সহ অন্যান্য উপস্থিত ছিলেন। যশোর জেলা ড্যাব এবং মেডিকেল কলেজ শাখার কমিটি নিয়ে আমরা একটি ধোঁয়াশান্ন ছিলাম। সে ব্যাপারে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি এবং তারা আমাদের আশ্বস্ত করেন এটি তাদের স্বাক্ষরিত বা তাদের সম্মতির কোনো কমিটি নয় এবং সেই ব্যাপারে আমরা আমাদের যশোরের স্থানীয় যে 2জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের সাথেও যোগাযোগ করি। আমরা সম্মিলিতভাবে আজকে এই ব্যাপারে আমাদের অবস্থান ব্যাখ্যা করি।